শিবপুর গ্রামের রতন ও সবিতা দুজন দুজনকে ভালোবাসে। তারা পরিবারের সম্মতিতে বিয়ে করে নেয়। বিয়ের 2 দিন পরই রতন বিদেশ চলে যায়। গ্রামে কয়েকদিন ধরে হাঁস মুরগি গরু ছাগল উধাও হয়ে যায় রাতের বেলা। গ্রামের সকলে চিন্তায় পড়ে যায়। রতনের পরিবারে ছিল তার ছোট ভাই নয়ন, বিধবা মা শান্তি দেবী আর রতনের বিবাহিত কাকাবউ মিলি। একান্নবর্তী এই পরিবারে প্রথম দিকে সুখ আর শান্তি বিরাজ করত, কিন্তু রতন চলে যাবার পর থেকেই সবিতার আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। সবিতা সকলের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখত। সারাদিন বন্ধ দরজার ওপারে তার জীবন কেমন কাটত তা ছিল এক অজানা রহস্য। কারণ সে কারোর সাথে তেমন কথা বলত না। সে সারাদিন ঘরের দরজা বন্ধ করে রাখত। বৌমা, দরজাটা খোলো। সারাদিন এভাবে নিজেকে আটকে রাখছ কেন? আমি বাইরে দাঁড়িয়ে আছি। সে দরজা খুলত না, শুধু খাবার সময় হলে খাবার নিয়ে ঘরে যেত। সবিতার এমন অস্বাভাবিক ব্যবহারে পরিবারের সকলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। রতনের পাশের বাড়ির বিমলের বাবা হাট থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে গেছেন। গ্রামের পরিস্থিতিটা ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছিল। রিনির ছোট বোন চিকুকে পাওয়া যাচ্ছে না, আকাশের মাকেও পাওয়া যাচ্ছে না। ওদিকে রতনদের বাড়ির 2টি খড়ের গরুও একে একে নিখোঁজ। এমন ধারাবাহিক উধাও হওয়ার ঘটনায় গ্রামের মানুষ এক গভীর ও অজানা দুশ্চিন্তায় ডুবে গেলেন। বাবারে বাবা, এ তো অশুভ লক্ষণ। নিশ্চয়ই কোনো প্রেতাত্মা ভর করেছে গ্রামে। না হলে অমন ছোট চিকু আর ওই এভাবে হঠাৎ উধাও হয়ে যেতে পারে? এ গায়ে আর থাকা যাবে না। শুধু মানুষ আর পোষা প্রাণী নয়, খড়ের গরুও উধাও। এটা কি শুধু চোরের কাজ, নাকি এর পিছনে অন্য কোনো মতলব আছে? গ্রামের ভেতরেই কেউ না কেউ এর সাথে জড়িত, দেখিস। আর কত দেখব? কোথায় গেল সব? ভগবান, তুমিই রক্ষা করো এই গ্রামকে। আমরা গরিব মানুষ, কিছুই বুঝে উঠতে পারছি না। এ কেমন বিপদ এলো? এভাবে চুপ করে থাকলে তো আর চলবে না। আমাদের একসাথে খুঁজতে বের হতে হবে। সবাই কোথায় যেতে পারে, তাদের সাথে কি হয়েছিল, এসব খোঁজ নেওয়া জরুরি। বাজার থেকে ফিরছিল তপন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আর চারপাশের মাঠে হালকা কুয়াশার মতো ধূসরাতা জমছে। কাঁধে বাজারের থলেটা বেশ ভারী। তার চেয়েও ভারী লাগছিল আজকের এই নির্জন পথটা। গ্রামের পথে লোক চলাচল কমে গেলে যেন বাতাসটাও হঠাৎ থেমে যায়। হঠাৎ করে তপন থমকে গেল। মাঠের আলপথ ধরে তার দিকে এগিয়ে আসছে একটি অদ্ভুত অবয়ব। প্রথমেই সে দেখল লম্বা একটি কালো ছায়া, ছায়ার ওপরে ঘোমটা দেওয়া একটি নারী মূর্তি। কিন্তু তার হাঁটার ভঙ্গি স্বাভাবিক নয়, যেন মাটিতে তার পা পড়ছে না, বরং হাওয়ায় ভেসে আসছে। ঘোমটাটা এত নিচু করে টানা যে মুখ দেখা যাচ্ছে না, শুধু ঘন অন্ধকারের মতো একটা ভাঁজ। তপনের বুকের ভেতরটা ধরপড় করে এই পথে এমন ঘোমটা পড়া নারী আর এমন অবয়ব, আজ বুঝি রেহাই নেই। শরীর যেন মুহূর্তেই বরফ শীতল হয়ে গেল। সে থলেটা এক হাতে শক্ত করে চেপে ধরল। ডাইনিটি যত কাছে আসছিল তপনের তত মনে হচ্ছিল চারপাশের তাপমাত্রা হঠাৎ কমে যাচ্ছে। তার কানের কাছে ফিসফিস করে যেন কিছু একটা বাতাস বলে যাচ্ছে, কিন্তু শব্দগুলো সে ধরতে পারছিল না। ঘোর কাটতেই তপন স্পষ্ট বুঝল এটি কোনো সাধারণ মানুষ নয়। এটি তার পরিচিত গ্রাম্য ভৌতিক কাহিনীগুলোর থেকে বেরিয়ে আসা কোনো ডাইনি বা অপশক্তি। অবয়বটি মাত্র কয়েক হাত দূরে। ডাইনিটি হঠাৎ একপাশে কাত হলো, যেন তপনের দিকে হাত বাড়াবে। তপন নিশ্চিত ছিল এইবার তার গলা চেপে ধরা হবে। সে পালানোর শক্তিও যেন হারিয়ে ফেলেছিল। ঠিক এই মুহূর্তে, যখন ডাইনিটি তার দিকে শেষ পদক্ষেপটা নিতে যাচ্ছিল, শীতল নীরবতা ভেঙে দূর থেকে ভেসে এলো একটি মোটরসাইকেলের তীব্র হর্ন। ভাগ্যক্রমে গ্রাম থেকে এক ডাক্তারবাবু সেই সময় উল্টো দিক থেকে জরুরি প্রয়োজনে ফিরছিলেন। মোটরসাইকেলের উজ্জ্বল হেডলাইট সরাসরি ঘোমটা পড়া অবয়বটির ওপর পড়ল। আলোর তীব্রতা ও শব্দের ধাক্কায় যেন ডাইনিটিকে মুহূর্তে তাৎক্ষণিক উদাও হয়ে গেল। তপন প্রাণে বাঁচলেন। ডাক্তার তাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবার জন্য নিজের মোটরসাইকেলে তুলে নিলেন।
ফলে তপন ডাক্তারের মোটরসাইকেলে চেপেই নিরাপদে বাড়ি ফিরলেন। সূর্য ওঠার সাথে সাথেই তপন আর দেরি করলেন না। তিনি দ্রুত গ্রামের সকলের কাছে ছুটলেন এবং আগের জাতের আশ্চর্যজনক ঘটনাটি সবিস্তারে জানালেন। তবে এতদিন আমরা ভেবেছিলাম হয়তো অন্য কোনো বন্য পশু বা অজানা রোগে এমন হচ্ছে। তাহলে এর পেছনে সত্যিই ডাইনি ছিল? এ কি সর্বনাশ! শুধু হাঁস মুরগি নয়, মানুষও উদাও হয়েছে। ডাইনিটা তাহলে এতদিন ধরে আমাদের গ্রামে লুকিয়েছিল। এবার আমাদের কি হবে? যদি তপনের উপর আক্রমণ করার পর ডাইনিটা উধাও হয়, তার মানে ডাইনিটা এখনও আশেপাশে আছে। রাতে কেউ ঘর থেকে বেরোবে না। ঠিক ঠিক, ওই দিন যে করিমের ছাগলটা রাতে উধাও হয়ে গেল, সেটা নিশ্চয়ই ওই ডাইনির কাজ ছিল। তার মানে ওই যে গত বছর আকাশের মা নিরুদ্দেশ হলেন, সেটাও কি তবে? না, আর ভাবতে পারছি না। তপন, তুমি তো অনেক বড় বিপদ থেকে বেঁচে এসেছ। তুমিই আমাদের প্রথম প্রমাণ দিলে যে এর পেছনে কোনো পশু নয়, কোনো অশুভ শক্তি আছে। রতনের কাকি তপনের মুখ থেকে ডাইনি আর উধাও হয়ে যাওয়া মানুষ, হাঁস মুরগির সমস্ত কথা মন দিয়ে শুনলেন। এই ভয়াবহ কাহিনী শুনে তিনি আতঙ্কে শিউরে উঠলেন, কিন্তু এর মধ্যেই তার মনের কোণে একটা অদ্ভুত সন্দেহ উঁকি দিল। সব শুনে তিনি বাড়ি ফিরলেন বটে, তবে তার মন তখন অস্থির। তিনি মনে মনে ভাবলেন, এই তো কিছুদিন আগে সবিতা হঠাৎ করে কেমন যেন পাল্টে গেছে। কারো সঙ্গে মেশে না, সারাদিন দরজা আটকে রাখে। গ্রাম থেকে যেসব জিনিস আর মানুষ উধাও হয়েছে, তার সাথে সবিতার কি কোনো যোগ আছে? এই চিন্তা তার মাথায় জেঁকে বসল, কিন্তু পরক্ষণেই নিজেকে ধমক দিলেন। ধুর, এ আমি কি সব ভাবছি? সবিতা তো আমাদেরই বাড়ির বউ। ও রতনকে কতটা ভালোবাসে। দুজনে ভালোবেসে বিয়ে করেছে, এমন একটা কাণ্ড ঘটাতে পারে না। নিশ্চয়ই ভয়ের চোটে উল্টোপাল্টা কথা মনে আসছে। একদিন রাতে রতনের কাকিমা কোনো কারণে বাইরে এসেছিলেন। হঠাৎ তার নজর গেল সবিতার ঘরের দিকে। দেখলেন দরজাটা সামান্য খোলা। এত রাতে ঘরের দরজা খোলা কেন? এই কৌতূহলে তিনি একটু এগিয়ে গেলেন। উঁকি মেরে দেখেন ঘরে কেউ নেই। সবিতা অনুপস্থিত। তপনের মুখে শোনা ডাইনির ঘটনা এবং তার পুরনো সন্দেহ সব মিলিয়ে কাকিমার বুক ধরফর করে উঠল। তিনি ভাবলেন, তবে কি আমার সন্দেহ ভুল নয়? এত রাতে সবিতা কোথায় গেল? আর দেরি না করে দরজাটি সন্তর্পণে ভিড়িয়ে দিয়ে তিনি নিজের ঘরে ফিরলেন। মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন। কালকে রাতে আমাকে দেখতেই হবে সবিতা আসলে কোথায় যায়। এই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত আর শান্তি নেই। এই দৃঢ় সংকল্প নিয়ে রতনের কাকিমা পরের রাতের জন্য অপেক্ষা করতে লাগলেন। পরের দিন কাকিমার প্রতীক্ষার যেন শেষ নেই। সব কাজ দ্রুত সেরে তিনি শুয়ে পড়লেন, কিন্তু ঘুম তার চোখে এলো না। রাত গভীর হতে থাকল। রাত 2 বাজতেই কাকিমা দেখলেন সেই পরিচিত দৃশ্য। সবিতার ঘরের দরজাটা খুব সাবধানে সামান্য ফাঁক হল। নিঃশব্দে, সতর্ক পদক্ষেপে বাইরে এলো সবিতা। অন্ধকারে সে যেন এক ছায়া। কাকিমাও এক মুহূর্ত নষ্ট না করে পিছু নিলেন। সবিতা দ্রুত পা ফেলে উঠোন পেরিয়ে সরাসরি গ্রামের শেষ, যেখানে ঘন জঙ্গল শুরু হয়েছে, সেই দিকে এগিয়ে চলল। রতন নেই, তাই সবিতাকে জিজ্ঞেস করার কেউ নেই, আর সেই সুযোগটাই যেন সে কাজে লাগাচ্ছে। সবিতাকে অনুসরণ করতে গিয়ে কাকিমার বুক ধরফর করছে। আজ রাতে সবিতার এই রহস্যময় যাত্রার শেষ কোথায়, সেই সত্য তিনি জানতে পারবেনই। গাছের আড়ালে লুকিয়ে পড়লেন রতনের কাকিমা। আশেপাশে কেউ নেই, তবুও তার বুক কাঁপছে। তিনি দেখলেন সবিতা হাঁটছে স্বাভাবিকভাবেই, কিন্তু মাঝপথে দাঁড়িয়ে সে ধীরে ধীরে কাঁপতে শুরু করল। গাছের আড়ালে লুকানো রতনের কাকিমা ভয়ে কাঠ হয়ে গেলেন। দেখলেন সবিতা ধীরে ধীরে একজন ডাইনিতে রূপান্তরিত হল।
ডাইনিটার মুখ দেখা যায় না, শুধু ঘোমটার প্রান্ত ঘেঁষে দেখা যায় তার গলার চামড়াটা কুঁচকে উঠেছে, যদিও চোখ অদৃশ্য। রতনের কাকিমার মনে হল ডাইনিটি যেন গাছের আড়াল ভেদ করে তার লুকানো জায়গাটি স্পষ্ট দেখতে পাচ্ছে। হঠাৎ ঘোমটার ভেতর থেকে একটা শীতল বাতাস বেরিয়ে এলো, আর চারপাশের পরিবেশ আরও ভারী হয়ে গেল। ভয়ে রতনের কাকিমার শরীর তখন ঠান্ডা বরফের মতো জমে গেছে। ঘোমটার আড়াল থেকে মুখ দেখা না গেলেও তিনি অনুভব করলেন ডাইনিটে দৃষ্টি ঠিক তার দিকেই স্থির। আর এক মুহূর্ত সেখানে থাকা অসম্ভব। মেরুদণ্ড দিয়ে একটা হিমস্রোত নেমে গেল তার, নিঃশ্বাস প্রায় বন্ধ, কিন্তু প্রাণে বাঁচার তাগিদে তিনি কোনো রকমে গাছের আড়াল ছাড়লেন। পায়ের নিচে শুকনো পাতার ডাল ভেঙে যেন কোনো শব্দ না হয়, সেই ভয়ে তিনি থমকে দাঁড়িয়ে ফিসফিস করে নিজেকেই বললেন, না, আর নয়। তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে রতনের কাকিমা পেছন না তাকিয়ে দৌড় লাগালেন। সেই গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু তার দ্রুত হৃৎস্পন্দন আর দ্রুত গতির পায়ের আওয়াজ। তিনি দৌড়ে চললেন সোজা বাড়ির দিকে, যেন ডাইনিটি প্রতি মুহূর্তে তার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। ডাইনি সবিতাকে পেছনে রেখেই তিনি শুধু বাড়ি পৌঁছানোর জন্য অস্থির হয়ে উঠেছিলেন। কোনো রকমভাবে দৌড়ে বাড়ি পৌঁছালেন। সারা রাত ভয়ে কাঁপতে কাঁপতে ভোর হতেই তিনি ছুটে গেলেন গ্রামের মাতবরদের কাছে। এ তো বাইরের কেউ নয়, এ হল রতনের বউ, আমাদের ঘরেরই সবিতা। আর রতন, সে তো বিদেশে থাকে। ভয়ে রতনের কাকিমার গলা কাঁপছিল। এই কথা শুনে গ্রামবাসীরা এবার আরও বেশি আতঙ্কিত হল। গ্রামের বউ যখন দায়নি, তখন বিপদ ঘরের ভেতরেই। গ্রামবাসীরা দ্রুত সিদ্ধান্ত নিল, এই বিপদকে আর ঘরের মধ্যে পারতে দেওয়া যাবে না। পুরুষরা লাঠি হাতে রতনের বাড়ির দিকে রওনা হল। রতনের কাকিমা দূরে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন, সবিতাকে হাতে নাতে ধরতেই হবে। তারা দরজা ভেঙে সবিতার ঘরে ঢুকল, কিন্তু ঘর ফাঁকা। সবিতা চলে গেছে। বিছানায় শুধু দেখা গেল রতনের পাঠানো কয়েকটি চিঠি ছেঁড়া অবস্থায় পড়ে আছে, আর তার পাশে কিছু শুকনো তুলো এবং কালো পালক। ডাইনি সবিতা তার রূপান্তরে সত্য ফাঁস হওয়ার আগেই বাড়ি ছেড়ে গাঁ ঢাকা দিয়েছে। গ্রামের মাতব্বররা ঘোষণা করলেন, রতনের বউ ডাইনি হয়েছে, তাকে আর এই গ্রামে ঢুকতে দেওয়া হবে না। সেই দিন থেকে রতনের কাকিমা ভীত ভয়ে থাকেন, আর প্রতি মুহূর্তে মনে মনে ভাবেন, রতন বিদেশ থেকে যখন ফিরবে তখন সে শুনবে তার বউ ডাইনি হয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। সেই রহস্যময় ঘোমটাওয়ালা ডাইনিটি আর কখনো গ্রামে ফিরে আসেনি, কিন্তু সেই ঘটনা রতনের কাকিমা ও গ্রামের মানুষের মনে এক গভীর ক্ষত রেখে গেল।